আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তিও ইনভলভ আছে। করিডোর দেওয়া এটাও হয়তো অতর্কিত হয়ে যাবে। আবার হয়তো দেখা যাবে আমেরিকার আপনার ঘাঁটি, সেটা যে এখনো দ্বীপটা খালি করে রাখা হচ্ছে, পর্যটন যেতে দেওয়া হচ্ছে না, হঠাৎ করে দেখবো ওটাও পড়ে গেছে। এগুলা অ্যাসাইনমেন্টের অংশ আমার কাছে মনে হয়। তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে কোনো কিছুতে তার অংশগ্রহণ নাই। সুতরাং তার স্টেক, আপনার স্টেক আর আমার স্টেক একটা। বিএনপির টপ অর্ডারে চাঁদাবাজ আছে, সেখানে ধরে না, একটা কর্মীকে ধরে। উপরের থেকে 4-5টা ফেলায় দিলেই তো মেসেজ নিচে যায়। বিশ্ব ব্যাংক বলেছে 3.3 হবে জিডিপি গ্রোথ 26 সালে। তাহলে দেশে তো দুর্ভিক্ষ হবে। আপনার 3.3 জিডিপি গ্রোথ করে দুর্ভিক্ষ হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। মিটফোর্ডের সামনে যে ঘটনাটি ঘটলো সেটিকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যাচ্ছে এবং দোষারোপ পাল্টা দোষারোপের রাজনীতি আমরা ভয়ঙ্কর আকারে দেখছি। এ বিষয় নিয়ে কথা বলবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই, যে ঘটনাটি ঘটলো, এরকম ঘটনা তো অসংখ্য ঘটছে, শুধুমাত্র বেশি মাত্রায় ভাইরাল হওয়ার কারণে, এবং অনেকে বলছেন যে আমরা আদিম যুগে ফিরে গেছি, প্রস্তর যুগে ফিরে গেছি। আসলে যে বর্বরচিত ভাবে প্রত্যেক মৃত্যুকাণ্ডই, হত্যাকাণ্ডই বর্বরচিত, কিন্তু একটি আসলে দেখার মতো নয়। সেই জায়গা থেকে আপনি এটির জন্য কাকে দায়ী করবেন বেশি? সরকারের উদাসীনতাকে, নাকি বিএনপির যে রাজনীতি, বিএনপি নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে সেটিকে? দেখেন, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো, কেন এই হত্যাকাণ্ড বেশি ভাইরাল হলো? এটা একটা প্রশ্ন। কারণ সর্বত্র এটা নিন্দা, এবং যেভাবে খুনটা হলো এটা একটা বীভৎস খুন। কারণ পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে। এরকম ভাবে খুন আমরা অন্তত মধ্যযুগে, এই আধুনিক যুগে, এমনকি শেখ হাসিনার সময়ও দেখি নাই। এইভাবে পাথর দিয়ে, পাথরের টুকরা দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়। এবং র্যাব বলছে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব, এটা চাঁদাবাজি ইস্যু না। এবং কালকে তারেক রহমান বলেছে যিনি খুনি তাকে এখনো আসামি করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি। এখানে বিএনপির সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এই প্রশ্নের তো জবাব লাগবে, কারণ তিনি তো, তার কাছে তো খবর যায়। সুতরাং এটা কেন ঘটল? এখানে স্বাভাবিকভাবে এখন দায়িত্ব পড়েছে পুলিশের উপর, যে পুলিশ এটা তদন্ত করে, যে আপনার প্রকৃতপক্ষে খালি বিএনপির সদস্যদের গ্রেপ্তার করলো, যে আসামিটা তাকে হত্যা করলো, যে ব্যক্তিটা, একটি ব্যক্তিকে তাকে আসামিও করা হয়নি, তার বিরুদ্ধে মামলাও হয়নি, তাকে গ্রেপ্তারও করা হয়নি। এই অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্থাপন করেছে। এবং এটা আমি এই জন্য আমি বলছি, এইটা ভাইরাল হলো, এটা বাইরে মিছিল হয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হয়েছে। এটার কারণটা কি? এই উৎসগুলো কিন্তু অনেক প্রশ্ন উদ্ভব ঘটেছে। কালকেও আমি দুটো টেলিভিশনে ছিলাম, আমি কথা বলেছি, সেখানে আমি তো বলেছি যে এটা চাঁদাবাজি করেছে, এটার বিএনপির থেকে বিচার চেয়েছে, এটার বিচার করতে হবে, এবার তদন্ত করে। কারণ বিএনপি কাউকে বলেছে, তারেক রহমান বলেছে, রিজভী আহমেদ বলেছে যে দোষী, তার বিচার করতে হবে। কিন্তু এখন তো নানান সূত্র বেরোচ্ছে, এটা কি দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নাকি বিএনপি কে কেউ বলে 2 - কেউ মানে 3 - থিওরির জন্য? এই প্রশ্নগুলির কিন্তু প্রকৃত দোষী, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন, অভিযোগ তুলেছেন কালকে, যে প্রকৃত যে খুনি তাকে গ্রেপ্তার করা হয়নি, তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়নি। সুতরাং পুলিশের দায়িত্ব এই বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা এবং দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং শাস্তি দেওয়া, যদি সে দোষী হয়। আমি বলছি না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলেছে এটাকেই ধরা হবে, আইনের চোখে যে দোষী তার বিচার হওয়া উচিত। তবে আমার কাছে আজকে মনে হয়েছে, কালকের পরেই আমার কাছে মনে হয়েছে এখানে বাইরের হাত আছে। এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তিও ইনভলভ আছে। এই ঘটনাটি আমার মনে হয় এই দেশকে ডিস্টেবিলাইজ করার এটা একটা প্রচেষ্টা হতে পারে। সুতরাং এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া উচিত।
এবং আইন উপদেষ্টা বলেছে এটা ট্রাইব্যুনালে বিচার হবে এবং হওয়া উচিত। এবং এই মার্ডার যেভাবে করেছে, মধ্যযুগীয় কায়দায় খুন করেছে, যারা খুনি তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে এই বাংলাদেশে কঠোর শাস্তি অবশ্যই আমরা প্রত্যেকে আশা করি, কিন্তু সেই আশাগুলো সবসময় পূরণ হয় না। ধরে নিলাম কঠোর শাস্তি হলো, কিন্তু এর ভেতরের যে ডিজাইন, এর ভেতরের যে প্ল্যানিং, আপনি নিজেও বলছেন সরকারের একটি অংশ জড়িত, বাইরের শক্তি জড়িত। আমি সেই প্রশ্নে আসবো, তার আগে তারেক রহমান আরো একটি প্রশ্ন তুলেছেন যে একই সাথে একদিন অন্তর খুলনাতে যুব দলের এক কর্মীকে গুলি করে হত্যা করার পরে পায়ের রক কেটে হত্যা নিশ্চিত করা হলো, সেটি তো তেমন কোনো আলোচনা আসছে না। মানে এটিতে বিএনপিকে সরাসরি জড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা বিএনপি, অথচ বিএনপির নেতাকে বা কর্মীকে হত্যা করা হলো, সেটি নিয়ে তেমন কোনো আলোচনা আসছে না। এটিও সিগনিফিকেন্ট কিনা? না, সিগনিফিকেন্ট তো বটে। সে উদাহরণ দিয়েছে, খুলনায় মৃত নিশ্চিত করার জন্য তার রক কাটা হয়েছে। আপনি বলেন রক কাটা কারা কাটে, কারা কেটেছে, ইতিহাস তাদের আছে। আমি যমুনা টিভিতে দেখেছি যে দলের প্রধানকে নিয়ে ইন্টারভিউ করছে, সেখানে বলা হয়েছে যে আপনারা রক কাটা অস্বীকার করেন, আমার কাছে তো ভিডিও, আমার কাছে তো এটার প্রমাণ আছে। আপনারা বলেছেন প্রমাণ দেন, প্রমাণ ছেড়ে হাজির করেছে, প্রমাণ হাজির করেছে, তখন তিনি নানান এদিক ওদিক কথা বলেছেন। সুতরাং এটার তো বিচার হলো না। রক কাটলো কে, এখনো বিচার হচ্ছে না। এই জন্য এটা কেন এত ভাইরাল হলো, রংপুরে কেন এত বড় মিছিল হলো, ঢাকার বিরুদ্ধে কেন মিছিল বেরোলো, এটার সাথে লিঙ্কটা কি? তার মানে আমি বলছি যে আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করা অথবা নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো উপসর্গ তৈরি করা, বহিঃশক্তির হস্তক্ষেপ, অনেক কিছু এর ভিতরে আছে। এবং এখানে অবশ্যই সরকার ইনভলভ আছে, নইলে মামলা করলো, মামলা গ্রেপ্তার হলো, প্রধান আসামি কেন গ্রেপ্তার হলো? এবং খুলনার যেটা উদাহরণ আপনি দিলেন, রক কেটে হত্যা করা হলো, তারও কোনো কুল কিনারা হলো না, সেটাও ভাইরাল হলো না, সেটা নিয়েও কোনো মিছিল হলো না, কেন হলো না? সুতরাং এগুলো অবশ্যই এই অনেকগুলো প্রশ্নের এখানে মীমাংসা পাওয়ার জন্য দেশে যদি নির্বাচন চায়, দেশে যদি গণতন্ত্র রক্ষা করতে চায়, ফেসিবাদী শাসন থেকে যদি দেশকে মুক্ত রাখতে চায়, তাহলে এই দুটি ঘটনার প্রকৃত বিচার হতে হবে। এবং বিএনপির পক্ষ থেকে বলেছে যে, আমি আজকেও দেখেছি রাত্রে আবার বিএনপি অফিসের সামনে ককটেল ফুটেছে। হ্যাঁ, সাথে সাথে রিজভী আহমেদ তার প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা ভয় দেখানো হচ্ছে। হতে পারে, কাকতালীয় হতে পারে না, কারণ হচ্ছে ওই ঘটনাটা ঘটনার সামনে বিএনপি অফিসের সামনে কেন ককটেল ফোটানো হবে? সুতরাং এটাও তদন্ত হোক, কে ককটেল ফোটালো, কেন, কোন দিকে দেশটাকে নিতে চায়, এটা তো পরিষ্কার হতে হবে। আমি কিন্তু এটাকে একটা অমিনিয়াস সাইন দেখি, সহজভাবে বিষয়টাকে আমি দেখছি না। খুলনার ঘটনা এবং মিটফোর্ড হসপিটালের সামনের দুটা হত্যাকাণ্ড, এই দুটা হত্যাকাণ্ডকে স্বাভাবিকভাবে দেখছি না। আমার কাছে মনে হচ্ছে আরো হত্যাকাণ্ড ঘটতে থাকবে। দেশটাকে ডিস্টেবিলাইজ করা, অথবা নির্বাচন যাতে না হয় এমন পরিস্থিতি তৈরি করা, অথবা কারো হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম তার উত্তর আপনি এর মধ্যে দিয়ে দিয়েছেন। তারপরও আরো একটু সুনির্দিষ্টভাবে করি। বিদেশি শক্তি জড়িত, সরকার ইনভলভড, নির্বাচন প্রলম্বিত করা, সেই জায়গা থেকে যদি আমি সরাসরি প্রশ্ন করি যে নির্বাচন প্রলম্বিত করা একটি প্রক্রিয়া, এবং নাকি আমরা শুরু থেকে যে -2 ফর্মুলা কথা বলে আসছি, আওয়ামী লীগ তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেছে আপাতত এখন পর্যন্ত যদি দেখা যাচ্ছে, এবং বিএনপিকেও সেভাবে মাইনাস করা তৃতীয় কোন শক্তি, যে শক্তিটাকে আমরা সবসময় ভয় পাই, সেই শক্তিকে ক্ষমতায় বসানোর জন্যই এই ধরনের ম্যাটিকুলাস ডিজাইন কিনা? না, দেখেন, এই প্রসেসটা আছে, এই প্রসেসটা এই ঘটনার পরে আমার কাছে এটা মনে হয়েছে, তবে এটা ব্যর্থ হবে। এখনো এই এই আপনার এখনো ওই ধরনের সরকারকে বসানোর মতো পরিস্থিতি নাই। কারণ যদি ঘটে তাহলে দেখবেন সবাই এক হয়ে গেছে, এখন ওই পরিস্থিতি বিরাজমান। সুতরাং এখনই এটা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের এটা ডিজাইন, কোনো পরাশক্তির কোনো কিছু ডিজাইন, সেটাকে বাস্তবায়ন করার জন্য এই ঘটনাটি ঘটানো হচ্ছে। তাহলে নাইলে কেন দুটি বিচার একইভাবে হচ্ছে না, কেন মূল আসামি গ্রেপ্তার হচ্ছে না? স্বাভাবিক প্রশ্ন। তাহলে কি এটা সরকার কি অন্য শক্তির সাথে সম্পর্ক রেখেই ঘটনাটি ঘটাচ্ছে? কেন দায় স্বীকার করে পরপর দুটি বড় বড় ঘটনা ঘটলো? আর কি গতকাল পরশুদিন একই সাথে 4টে ইমামকে আপনার মসজিদে ঢুকে তাকে করা হলো, পুলিশের থানায়
ছাত্রলীগের একজনকে ধরেছে বলে অভিযোগ করে তাকে থানায় নিয়ে গেছে, তাকে ছেড়ে দিছে, এই জন্য পুলিশকে আপনার চাকরি চলে যায়। তো সুতরাং এই জন্য আমি বলছি যে দেশটাকে তছনছ করা, দেশটা স্টেবল না করা, এই এই এটার কারণই হচ্ছে আমার মনে হয় পরাশক্তির কিছু এজেন্ডাই সরকারের কাছে আছে, সেই এজেন্ডা বাস্তবায়ন না করা পর্যন্ত এই দেশে ইলেকশন হবে বলে আমার কাছে মনে হচ্ছে। না, এটা সত্য কথা যে বিএনপি কে মাইনাস করা একটি ষড়যন্ত্র তো সবসময় রয়েছে, কিন্তু বিএনপি কেন সেই ষড়যন্ত্রে সবসময় পা দিচ্ছে না? আমরা সবসময় বলে আসছি, ইভেন আপনিও খুব বোল্ডলি বলেছেন বিএনপি চিপায় পড়ে গেছে, ঠিক এই শব্দটা ইউজ করেছেন সবসময়। এবং সবশেষ যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা আপোষে পৌঁছালো, যেখানে ডিসেম্বরে নির্বাচন আদায়ের জন্য একটা জোরালো একটা আওয়াজ উঠেছিল, সেই জায়গা থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একটা আপোষ সভায় পৌঁছিল। তাও সেটি সরকারের পক্ষ থেকে কিন্তু ডেফিনেট করে বলা হয়নি, বলা হয়েছিল হতে পারে। সেই জায়গাতে বিএনপি পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল। এবং আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, নিশ্চয়ই এটি আপনার চোখে পড়েছে, যখন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে আটক করা হলো, তার উপরে মব ইনজাস্টিস করা হলো, জুতার মালা গলায় পরানো হলো, এটা নিয়েও তুমুল হইচই শুরু হয়েছিল। রুহুল কবির রিজভী সাহেব বলে বসলেন সরকারকে বিপদে ফেলার জন্য এটি করা হয়েছে, অথবা মির্জা ফখরুল সাহেব বলে বসলেন সরকার সব ধরনের ভালো কাজ করছেন। এই আচরণগুলো কেন 360 ডিগ্রিতে একেবারে ঘুরে গেল? কেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হলো? এটাও কি ট্রাফিক ফেলানো ছিল? না, আমার কাছে মনে হয় যে বিএনপি যাতে দেশে নির্বাচনটা হয় এই কারণে সরকারকে ছাড় দিয়ে গেছে একবারে। আর কারণ হচ্ছে এটা জানার সত্ত্বেও বিএনপি আন্দোলনে নামতে পারছে না, কারণ ওই জায়গায় আমি বলছি যে বিএনপি ট্র্যাপড হয়ে গেছে, অর্থাৎ ফাটাবাসের চিপার করে গেছে। আপনার লন্ডনে যখন বৈঠক হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, 1 ঘন্টা 20 মিনিটের বৈঠক হয়, কিন্তু সেখানে যে প্রসব করা হয় যে স্টেটমেন্টটা, সেটা কিন্তু 5 মিনিটের কথা। কিন্তু সেখানে আপনি দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার পদত্যাগ চেয়েছে তিনি কিন্তু ওইখানে ছিলেন, এবং তিনি বললেন নির্বাচন কমিশন ইলেকশন দিবে। তো যে স্টেটমেন্টটা দেওয়া হলো সব দেখেন যদি কিন্তুতে ভরা, অর্থাৎ সব ঘুড়ির লাটাইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ছিল। তিনি যতক্ষণ পর্যন্ত সংস্কারে কনভিন্স না হবেন, তিনি যতক্ষণ বিচারে কনভিন্স না হবেন, টোটাল প্রস্তুতি ইলেকশনের জন্য তিনি পরিস্থিতি সব তৈরি হয়েছে, তিনি কনভিন্স না হবেন ততক্ষণ কিন্তু নির্বাচন দিবে না, এরকমই মনে হয়েছে। এবং আমি কিন্তু প্রথম থেকেই বলেছি যে এই যে যদি কিন্তু দেয় নির্বাচন সহজে হবে না, এবং এখন তাই দেখা যাচ্ছে, এখন কিন্তু দৃশ্যমান হতে চাচ্ছে। অর্থাৎ আপনি যেটা বললেন -2, আমার কাছে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া তিনি, এটা ঠিক যে ওই লন্ডনের আলোচনায় তিনি মধ্যস্থতা করেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উদ্যোগী হয়ে আলোচনার আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে তখন যে রাজনীতিতে উত্তপ্ত হওয়া ছিল এবং বিএনপির ডিসেম্বর ডেডলাইন দেওয়া ছিল, নির্বাচন দিতে হবে, এটাকে সে টেম করার জন্য, অর্থাৎ এটাকে ঠান্ডা করার জন্য এই বৈঠকটার আয়োজন করেছে, যদি কিন্তু দিয়ে এটা শেষ করেছে। অর্থাৎ আসলে সে একটা ইন্টারন্যাশনাল চতুর, এবং সে চতুরতা করে বিএনপিকে চাপে ফেলেছে, এবং বিএনপি বারবার নির্বাচনের ঘটনার জন্য এই সরকারের প্রতি নমনীয়, এবং আপনি যে কথাগুলি বললাম অনেক জায়গায় এই সরকারকে আপনার সাপোর্ট দিয়েছে, কিন্তু এখন এই সরকার কিন্তু তার এজেন্ডা দিয়েই আছে। আমি বলবো না ডক্টর মোহাম্মদ ইউনূস এই 3- বা 2- করতে চায়, অর্থাৎ এটাতে পরাশক্তি ইনভলভ, এবং তিনি সেটা বাস্তবায়ন করছে। এখন যেহেতু একটা বড় পার্টি বিএনপি ক্ষমতায় সামনের বারে আসতে পারে এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, সুতরাং এখন তারেক রহমান হচ্ছে প্রধান শত্রু হিসেবে ধরে নিয়ে সকল ছক কাটা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিক এম এ আজিজ, বিএনপির ওই যে আওয়াজটা উঠেছিল, একটা হাইপ উঠেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং সব মানুষের একটা সমর্থন পাচ্ছিল, হাতে গোনা 2-1টি রাজনৈতিক দল বাদে, বিএনপি ভালো করে জানে যে বারবার তাদেরকে ট্রাপে ফেলা হচ্ছে। যে উপদেষ্টাদের তাদের পদত্যাগের দাবি ছিল তাদের নিয়ে বারবার আমরা দেখছি বৈঠক করছে, যমুনাতে করেছে, লন্ডনে করেছে, এর আগেও নানান ধরনের উদাহরণ আমাদের সামনে আছে। তাহলে আমরা যখন বুঝতে পারছি বিএনপির বাঘা বাঘা রাজনীতিবিদরা কেন তারা এগুলো বুঝতে পারছে, বারবার ট্রাপে ফেলছে, এবং জানার সত্ত্বেও তারা কেন নিজেদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে যে ক্রস ফায়ারে পড়ার জন্য? না, এটা দেখেন প্রথম থেকেই আপনিও বলেছেন আমিও বলেছি
আমরা যারা বাংলাদেশের টকশো করি অধিকাংশই বলেছি যে এই যে যদু কিন্তু দিয়ে লন্ডনে বৈঠক হলো, অর্থাৎ নির্বাচন অনিশ্চিত। এখনো আমরা বলছি যে নির্বাচন, মাঝখানে ওই প্রেস সেক্রেটারি বললো ডিসেম্বরের ভিতরে সব প্রস্তুতি, তখনও কিন্তু একটু থমকে গেছে যে নির্বাচন হইলেও হতে পারে। এখনো অনেকের ধারণা আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হইলেও হতে পারে। কিন্তু আমরা যারা কথা বলি তারা কিন্তু বলছি যে এখন এই যে উপসর্গগুলো দেখা যাচ্ছে তাতে নির্বাচন হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। দেখেন, একদিকে নির্বাচন দিতে চাচ্ছে, বলছে, অর্থাৎ ইঙ্গিত দিচ্ছে নির্বাচন হতে পারে, এরকম একটা টোপ দেওয়া হচ্ছে। ওদিকে দেখেন নিউমেরিং কন্টেইনার কিন্তু দিয়ে ফেলছে অলরেডি, নেভি 6 মাস চালাবে, এরপরে ইউএন কোম্পানি এসে এটা টেক ওভার করবে। অর্থাৎ আমি যেটা বলি করিডোর দেওয়া, এটাও হয়তো অতর্কিত হয়ে যাবে। আবার হয়তো দেখা যাবে আমেরিকান আপনার ঘাঁটি, সেটা যে এখনো দ্বীপটা খালি করে রাখা হচ্ছে, পর্যটন যেতে দেওয়া হচ্ছে না, হঠাৎ করে দেখবো ওটাও বসে গেছে। এগুলা অ্যাসাইনমেন্টের অংশ আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস হলো একটা আন্তর্জাতিক ব্যক্তি, তিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান। এই 54,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, বাংলাদেশের জন্য আপনার এবং আমার যতটুকু মমত্ব আছে ওনার থাকার কথা না, কারণ উনিও আন্তর্জাতিক। এই 54,000 বর্গ মাইলের দেশের কি হলো না হলে এটা কিছু আসে যায় না। তাকে আপনি তার যে এজেন্ডা শান্তিপূর্ণভাবে তাকে পালন করতে দিচ্ছেন না। ডক্টর আপনার ধরেন মাহমুদুর রহমান মান্না, তিনি দাবি করেছেন, আমার সাথে এক টকশোতে ছিল, তিনি দাবি করেছেন যে আমি তার খুব প্রিয় ছাত্র ছিলাম। হ্যাঁ, তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সময় কথা বলেন, অনেক সময় কথা শোনেন, কিন্তু তাকে প্রশ্ন করা হলে মৃদু হাসে, উত্তর দেয় না। আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তি গণতন্ত্র চায় সে ব্যক্তি উত্তর দেবে না? সে অ্যাকাউন্টেবল না? সে সরকার প্রধান না? তিনি কোনো কথা বলেন না। তিনি বলেন, কিছু কথা বলেন প্রেস সেক্রেটারির মাধ্যমে, বাংলাদেশের 3টা পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউ দিয়ে এগুলোতে সমালোচনা হয়েছে, এখন শুধু বিদেশে দেয়, সব বিদেশি প্রতিষ্ঠানে। অর্থাৎ বাংলাদেশের কোনো কিছুতে উনি বিশ্বাস করেন বলে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে না। তিনি মুক্তিযুদ্ধের থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে কোনো কিছুতে তার অংশগ্রহণ নাই। সুতরাং তার স্টেক, আপনার স্টেক আর আমার স্টেক একটা। তিনি এখন এই যে ওই যে দেখেন না, যখন এই বলা হলো, প্রেস সেক্রেটারি বললো ডিসেম্বরের ভিতরে সকল নির্বাচনের প্রস্তুতি নেওয়া, তখন সবাই ধারণা করলো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তখন কিন্তু এনসিপির এক নেত্রী বলেছিল, সামান্তা, তিনি বলেছেন ওনার বিরুদ্ধে কেস কানেকশন আসছিল, এগুলো উঠায় নিয়ে এখন উনি নির্বাচন দিয়ে দিবে, আমাদের অমক অমক জিনিস না দিলে নির্বাচন হবে না বললো। অর্থাৎ মানুষের মনের ভিতরের কথা তো আপনি চেক দিতে পারবেন না। এখন আপনি 6 মাসের জেল ছিল, আপনার অনেকগুলো দুর্নীতির মামলা ছিল, 2-3টা, আপনার সরকারে বসে আপনি এগুলো উদ্যোগ করেছেন। নৈতিক কারণে কি আপনার সরকার প্রধান হতে পারেন? আপনার মামলা ছিল, আপনার 6 মাসের জেল ছিল, কিন্তু আপনি হয়েছেন। এই দেশের সকলে মেনে নিয়েছে, কিন্তু আপনার এত চতুরতা তো মানা যাবে না। আপনার যতগুলো এই সরকারের মধ্যে 17 জন আছে বিদেশি নাগরিক এবং প্রবাসী, 17 জন। আমি এটার নাম দিয়েছি, এটা আন্তর্জাতিক সরকার। তিনি কি হবে বলেন? আপনি ধাওয়া দিবেন, ওরা প্লেনে উঠে যার যার দেশে চলে যাবে, আপনার তো সমস্যা নেই, আমি তো যেতে পারবো না, আমাকে এখানে বসেই এটা কথা বলতে হবে। সুতরাং এই জন্যই বলছি যে আপনি সার্কামস্টেন্স সবকিছু ইয়ে করেন। আমি মনে করব দেশ এখন দুর্যোগের মধ্যে আছে, দেশ কোথায় যায় আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে দেশে শান্তি আসছে না। আমরা 5ই আগস্টে ছাত্র জনতার জীবন দিয়েছে, আমরা ভাবছিলাম দেশটা গণতন্ত্রের উত্তরণ ঘটবে, কিন্তু সেই পথে দেশ এখন হাঁটছে বলে মনে হচ্ছে না। একটি প্রশ্ন, যে বিএনপিও তো নিশ্চয়ই কোনোভাবে দায় এড়াতে পারে না। সারা দেশে বিএনপি নেতা কর্মীদের যে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, খুন, পাল্টা খুন, এইসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে কয়েক হাজার, সম্ভবত 10,000-এরও বেশি নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এটি তো তাদের কাছে কোনো মেসেজ না, তারা এটি উপলক্ষ মনে করছে, আবার যাদেরকে বহিষ্কার করা হচ্ছে কিছুদিন পর আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। সো বিএনপির যে দুর্বলতা, সাংগঠনিক উইকনেস, সেই জায়গা থেকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন দলের মধ্যে যারা আছে, এই জায়গাগুলো কি বিএনপি হারাতে পারবে? দায় দেখেন, এই বিএনপি 5ই আগস্টের পরে 4,500 কর্মীকে ইয়ে করছে, মানে বহিষ্কার করেছে পার্টি থেকে। এটা তো সর্বোচ্চ। বিএনপি তো তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকাই দিতে পারবেন, বলছে তো চাঁদাবাজ, সন্ত্রাসী তাদের ধরা হোক, সরকারের পক্ষ থেকে ধরা হচ্ছে না।
ধরা হচ্ছে না এই কারণে যে এগুলো করুক, অ্যালাউ করা হচ্ছে, কারো তো বিচার করছে না, কারো তো ধরছে না, খালি বিএনপি বহিষ্কার করে দিচ্ছে। এর অর্থ হচ্ছে যে এইগুলো ঘটতে থাকুক, বিএনপি অর্থাৎ ওই যে -2 বলেন আর যা বলেন, অর্থাৎ তারেক রহমান ডিসক্রেডিটেড হোক। আপনি বলেন না চাঁদাবাজ কয়টা অ্যারেস্ট করছে? বাংলাদেশের চাঁদাবাজ তো হয়েছে, আওয়ামী লীগ করেছে, সে জায়গায় রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, কিছু জায়গায় এনসিপি করছে, কিছু জায়গায় জামাত করছে, বেশিরভাগ জায়গায় বিএনপি করছে। কিন্তু বিএনপির তরফ থেকে তো বরাবর বলা হচ্ছে চাঁদাবাজদের বহিষ্কার করা হচ্ছে, চাঁদাবাজদের গ্রেপ্তার করেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করেন। একটা তো গ্রেপ্তার করছে না, অর্থাৎ এগুলো চলতে থাকুক আর বিএনপি কন্ডেম হতে থাকে, এটাই তো চাইছে। আর এই জন্য আমি বলবো যে বিএনপি একটা বিশাল সংগঠন, স্বাভাবিকভাবে একটা ধারণা করা হয় যে বিএনপির কেন্দ্রীয় কমিটি তো কেন্দ্রের থেকে তো এটা নিয়ন্ত্রণ করছে না। এত বড় রাজনৈতিক দল আপনার 17 বছর ক্ষমতার বাইরে, ধরেন প্রত্যেকের বিরুদ্ধে কেস, কানেকশন, মামলা, হামলা, হ্যাঁ, এবং অনেকে বাড়িতে থাকতে পারতো না, পাট খেতে পালায় থাকতো, ধান খেতে পালায় থাকতো। ঢাকা শহরে আসছে, আমি অনেকগুলো আমাকে চিনতো, আমি পাঠাও অর্থাৎ মোটরসাইকেলে উঠেছি, সব বলেছে আমি জামাতের শিবিরের ছেলে, আমি বিএনপির ছাত্র দলের ছেলে, আমি যুবলীগের ছেলে। তারা পালিয়ে থেকেছে, আত্মগোপন করে থেকেছে, তারা কিছু রোজগারও, তারা ভাত পায় না, এমন অবস্থা, দুঃখ কষ্টের কথা বলতো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু জি জি বলুন। পরিবর্তনের পরে আপনি খেয়াল করে দেখেন সব টার্গেট হয়ে গেছে এখন বিএনপি। বিএনপির লোকদেরকে আপনি দেখেন চাঁদাবাজি করছে, বিএনপি বহিষ্কার করছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। সরকার গ্রেপ্তার করছে না, এটা একেবারে স্পষ্ট। আমরা জানি যে সব ধরনের ব্লেম যেন বিএনপির কাছে গিয়ে পড়ে, সব ধরনের জনপ্রিয়তা যেন ধস নামে, এটাও একটা ডিজাইন সরকারের বা বিশেষ কোনো গোষ্ঠীর, সেটি এনসিপি হতে পারে, জামাতে ইসলামী হতে পারে। কিন্তু বিএনপির দায় না এড়ানোর যে জায়গাটি আমি বারবার বলছি আপনাকে, আবারও একটু নোটিশ করছি, তারা যে বহিষ্কার করছে এটা ঠিক আছে, সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সেই সাংগঠনিক ব্যবস্থা নিয়ে যে মেসেজটি দলীয় নেতাকর্মীদের মধ্যে দেওয়ার কথা, সেটি তো তারা দিন শেষে দিতে পারছেন। তখন তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতা নেত্রী থেকে শুরু করে। জি না, আমি বলছি যে ফিরিয়ে আনা হয়েছে কিন্তু অল্প। যেমন আমি জানি আমাদের এলাকায় একজন এরকম বহিষ্কার করা হয়েছে, তাকে ফিরিয়ে আনা হয়নি। এবং যাদের বহিষ্কার করা হচ্ছে তারা যদি কারেকশন, অর্থাৎ বহিষ্কার করা হয়েছে তাদের পক্ষ থেকে তদন্ত করে দেখেছে যেটা অভিযোগটা সত্য নয়, তাদের বহিষ্কার উদ্যোগ করেছে বলে আমার জানা। কিন্তু সবকে ঢালাও ভাবে কয়জন বহিষ্কার উদ্যোগ করেছে? 4-5 জন। মূল সমস্যা হচ্ছে বিএনপির টপ অর্ডারে চাঁদাবাজ আছে, সেখানে ধরে না, একটা কর্মীকে ধরে, উপরের থেকে 4-5টা ফেলায় দিলেই তো মেসেজ নিচে যায়, সেটা বিএনপি করেনি। বিএনপির সমস্যা এই জায়গায়, টপ অর্ডারে স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছে চাঁদাবাজ করে, তার আত্মীয় করে, তার ছেলের বউ করে, এগুলো আছে তো, এগুলো তো ধরে না। ধরে ওগুলো কর্মীকে, যে বেশি চাপার করছে এই আন্দোলনে, বেশি জীবন দিতে তারা। আর দ্বিতীয়ত হচ্ছে লিডারশিপটা মূলত তো দেশের বাইরে, সুতরাং বাইরের থেকে শুনে জেনে টেলিফোন করে তো নিয়ন্ত্রণ করা কঠিন। দেশের থেকে অনুভূতি চোখে দেখা, আপনার আমার অভিজ্ঞতা, আর আপনি দেখেন 7 দিন বিদেশে থেকে আসেন, দেখবেন মনে হয় দেশটা মানে অন্ধকারে পড়ে গেছে। এরকম হয়। সুতরাং আমার মনে হচ্ছে এই যে তারেক রহমানের কেসটা আপনি দেখেন, সরল বিশ্বে দেখেন 21শে গ্রেনেড হামলা আপনার সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে পড়ে আছে, ও উদ্ধার হচ্ছে না। এখন প্রশ্নটা তারেক রহমান ফেরে না কেন? ফিরবে কেমনে? তাকে তো উপরে তো তরবারি ধরে রাখা হয়েছে, ফিরলে তাকে জেল খেলা দিবে, অথবা ওইটাকে অ্যাপিলেট ডিভিশনকে এখন বিচার বিভাগ কি ভাই আমারও ধরে নিতে পারে কইলে। অনেকে বলেন যে এই গভর্নমেন্টের এত সাহস হবে, তারেক রহমান ফিরে আসবে আর তাকে আটক করা হবে আর বিএনপি বসে থাকবে, অনেকে মন্তব্য আর কি। এটা ধারণা। অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস চলে গেছে, কোনো কিছু ম্যানেজ করতে পারছে না। বিশ্ব ব্যাংক বলেছে 3.3 হবে জিডিপি গ্রোথ 26 সালে, তাহলে দেশে তো দুর্ভিক্ষ হবে। আপনার 3.3 জিডিপি গ্রোথ করে দুর্ভিক্ষ হবে, ইনভেস্টমেন্ট নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বাকরি নাই, বেকারত্বের হার বাড়ছে, মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, এই দেশটা তো চলছে না। তারপরেও নির্বাচনের দিকে এগোচ্ছে না, অন্য এজেন্ডায় এগোচ্ছে। সুতরাং আমি মনে করবো দেশে সামনে দুর্যোগ আছে, আমার কাছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ সাংবাদিক আপনাকে। দর্শক আপনারা ভালো থাকুন।